জানতে চাই এই যে বিষয়গুলো রয়ে গেল বাকি সংসদে আলোচনার জন্য, বিশেষত সংবিধানের মূলনীতি এবং এই ব্যাপারগুলো নিয়ে আসলে কি হতে যাচ্ছে, কি সমাধান হবে, এবং এই যে জুলাই সনদ, আপনারা কি আসলে মনে করেন যে এই বিষয়টি আসলে ডেড কেস? ধন্যবাদ। আমি একটু জুলাই সনদের যেটা ১৬তম প্যারা, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কিন্তু সব দলই একমত হয়েছে। এখানে কিন্তু ২১ নম্বর সিরিয়ালে দেখা যাচ্ছে জামাত, ২২ নম্বর সিরিয়ালে যারা সাইন করছে এটা তো বিএনপি। তারা কিন্তু সবাই একমত কীভাবে তত্ত্বাবধায়ক সরকারটা গঠন করবে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, ৩ নম্বর স্পিকার, ডেপুটি স্পিকার ৪ নম্বর। এই ডেপুটি স্পিকার আবার বিরোধী দল, যেহেতু তখন কিন্তু সরকার গঠন করছিল, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিতে বলছিল। এরপর সেটি কিন্তু তাদেরকে বলা হয়েছিল। তারপর হচ্ছে যে ৫ নম্বরে হচ্ছে তৃতীয় বৃহত্তম বিরোধী দল থেকে প্রতিনিধি। এভাবেই করে কিন্তু ৫ সদস্যের সমানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠন করবে। এই কমিটি কিন্তু সাবসিকুয়েন্টলি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এটা ফিগার আউট করবে। এরপরে হয়তো এটার মধ্যে আরও অনেকগুলো ইস্যু ঢুকবে, কিন্তু এই জায়গায় এখন পর্যন্ত জুলাই সনদে সবাই একমত হয়েছে। এবং শুধু তাই না, আপনি কিন্তু বিএনপির যে ম্যানিফেস্টো, সেখানে কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকারকে রিভাইভ করার জন্য তাদের ম্যানিফেস্টোতে বলেছে। যদি আমরা জুলাই সনদকে ডেড কেসও ধরি, আমরা সেখানে কিন্তু জুলাই সনদ অনেক জায়গায় বলা আছে, যেখানে কেউ ডিসেন্ডিং দিচ্ছে সেখানে তার ম্যানিফেস্টোতে সে কিন্তু এটার ব্যাপারে একটা অবজারভেশন দিবে। সেটা যদি আমরা যদি বিএনপির ম্যানিফেস্টোও ধরি, বিএনপি কিন্তু তার ম্যানিফেস্টোতে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করার জন্য ওয়াদা করেছে জনগণের কাছে। আশা করি তারা তাদের ওয়াদা এখানে কিন্তু এখন অনেকগুলো জুলাই সনদকে ডেড কেস বলে কি আসলে ফাইলবন্দি করে দিচ্ছেন? মানে এ নিয়ে কি আপনারা মনে করছেন যে আর কিছু হবে না? এটা আমরা লয়ের ভাষায় বলছি, কারণ আমরা যদি একটা জুলাই সনদকে একটা চুক্তি ধরি ইন্টারনাল পলিটিক্যাল পার্টির মধ্যে, সেটা কিন্তু ৩০ দিনের একটা সংসদ গঠিত হওয়ার পরে ৩০ দিনের একটা সময় ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন করার। এই ৩০ দিনের মধ্যে যেহেতু গঠিত হয়নি, সেখানে কিন্তু আর কোনো ডিফল্ট ক্লজ নেই যে ৩০ দিন চলে গেলে এরপরে কি হবে। এটা কিন্তু একটা ইনঅর্ডিনেট মানে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন পড়ে গেছে। সেটার ব্যাপারে যদি কিছু বলা থাকতো তাহলে কিন্তু বলতাম, সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে সরকার বলতে তারা অক্ষরে অক্ষরে মেনে নেবে, কিন্তু সেটা কিভাবে মেনে নেবে সেটার ব্যাপারে যেহেতু এক্সপ্লেনেশন নাই। হ্যাঁ, এখন যেটা আমি বলছি, বিরোধী দলীয় সদস্য সহ বিশেষ কমিটি করার কথা বলেছে জুলাই সনদ। এখন এই যে 15তম সংশোধনী যে আজকে যে অনারেবল অ্যাপিলেট ডিভিশন যে রুল অ্যাপিলটা ডিসঅ্যালাউ করার মাধ্যমে বা ডিসমিস করার মাধ্যমে হাইকোর্টের জাজমেন্টটা প্রিভেল করালো, এর মাধ্যমে কিন্তু 15তম সংশোধনীর পুরোটা হয়ে যায়নি, কারণ এখানে অনেক পিক অ্যান্ড চুজের ইস্যু আছে, সংসদের কাজের ইস্যু আছে। কিন্তু আমরা যদি দেখি, এখানে সবচেয়ে বেশি মূল আলোচ্য বিষয় হচ্ছে থাকবে যখন আপনারা সংসদে আলাপ হবে দেখবেন সেকুলারিজম বিষয়টা। কারণ 1970-এ এলএফের মাধ্যমে যখন ইলেকশনটা হচ্ছিল, তখন কিন্তু আওয়ামী লীগ বলেন বা যারা ইলেকশন করেছিল তারা বলেছে তারা বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে তৎকালীন একটা ইসলামী রাষ্ট্র হিসেবে রাখবেন, আলাদা স্টেট হিসেবে রাখবেন। সাবসিকুয়েন্টলি কিন্তু ওই সময় আপনি যদি দেখবেন, ওই সময়কার উপন্যাসগুলো যখন পড়বেন, বিশেষ করে যখন আপনি আহমেদ সফার বেহাত বিপ্লব বা এইসব বইয়ে পড়বেন, তখন কিন্তু ইভেন দোজ বঙ্গবন্ধুও এটাতে এই সেকুলারিজম ঢুকাতে চান না। সেকুলারিজম ঢুকালো কীভাবে? জনাব তাজউদ্দিন আহমেদের মাধ্যমে সেকুলারিজম ঢুকলো, এবং সেটা নিয়ে অনেক ইন্ডিয়া কিন্তু অনেকগুলো আপনি দেখবেন উপন্যাসগুলো যখন পড়বেন সংসদে কি এই বিষয়টি নিয়ে তর্ক হতে যাচ্ছে, আপনার কি মনে হয়? এটা বেসিক্যালি এখন ইস্যু না, কারণ আমরা এখন বাংলাদেশের এই সাবকন্টিনেন্ট, ইভেন তো এই পৃথিবীর অন্যান্য জায়গা থেকে অনেক ধর্মনিরপেক্ষ জাতি, আমরা কিন্তু সব ধর্ম একসাথে এখানে বসবাস করার একটা প্রবণতা আছে। ধরেন আপনি পাকিস্তানের ক্ষেত্রে তারা কিন্তু ইসলামকে তাদের রাষ্ট্রীয় ধর্ম বা ইসলাম, সেখানে কিন্তু কি হলো, তারা কি ইসলাম অনুযায়ী চলছে না। আপনি ভারতের দিকে তাকান, তাদের সংবিধানে তারা ধর্মনিরপেক্ষ জাতি। তারা কি আসলে ধর্মনিরপেক্ষ জাতি? না, তারা গেরুয়া পতাকা উড়িয়ে মানুষ খুন করছে, এখন মুসলিমদেরকে নিধন করছে এক প্রকার বলতে গেলে, যদিও সব নিউজ আমরা পাচ্ছি না। কিন্তু বাংলাদেশে দেখেন 8 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ঢুকার পরে কি হলো, আবার 8 অ্যামেন্ডমেন্ট কেসের মাধ্যমে করলো কি, এই রাষ্ট্রীয় 8 অ্যামেন্ডমেন্টকে যখন কোর্ট বাতিল করে দিল, হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন কনফার্ম করলো,
তার দেড় থেকে 2 বছর পরে কিন্তু 15 অ্যামেন্ডমেন্ট করে আবার এটা ঢুকলো। একটু আমি শেষ করি, একটু শেষ করি। আগ্রহ নিয়ে শুনবার জায়গা রয়েছে জন্যই আপনাকে সময় দেবো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে দর্শক। সাজ্জাদ আলী চৌধুরী, এই যে সংবিধানের পরিবর্তনের যে পঞ্চদশ সংশোধনী যে অংশগুলো বাকি আছে সেটি নিয়ে আপনার বক্তব্য শুনছিলাম, আগ্রহ সহকারে শুনছিলাম। আপনি বলতে চাইছিলেন ধর্মনিরপেক্ষতার জায়গাটি নিয়ে, আপনার বক্তব্যটি শেষ করুন। ধন্যবাদ। এখন যেটা বলছিলাম যে অষ্টম সংশোধনীর কেসের মাধ্যমে যখন অষ্টম সংশোধনী বাতিল করে দিল, তখন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামের ইস্যুটাও কিন্তু বাদ হয়ে গেল। এরপরে কিন্তু 1 থেকে 1.5 বছর পরে কিন্তু 15তম সংশোধনীটা আসলো, বা যখন আসলো এই 1.5 বছর কি আমরা কি অমুসলিম হয়ে গেছি? পুরো জাতি কি অন্য ধর্মে দীক্ষিত হয়ে গেছি? আমরা কিন্তু মুসলিমই ছিলাম। এখন বরঞ্চ জনপ্রিয়তা বেড়েছে। এখন রাষ্ট্রধর্ম আপনি ইসলাম রাখবেন, সেকুলারিজম রাখবেন, বা অন্যান্য কিছু রাখবেন, সমাজতন্ত্র রাখবেন, এগুলো আসলে রাষ্ট্রের একটা মূলনীতি বা এই ইস্যু থাকবে। কিন্তু তার মানে এই না যে এটা আমাদের পুরো জাতিকে বেসিক্যালি হচ্ছে কি করছে, মানে এক ধর্মীয়ভাবে অন্ধ করছে না, আবার আমরা এমনভাবে অন্য ধর্মের প্রতি ঘৃণা চড়াচ্ছি অন্য আমাদের আশেপাশের দেশের মতো, সেরকমও না। ইস্যুটা হচ্ছে যে আমরা কত উদার হতে পারছি, সেটা কিন্তু আমাদের প্রতিদিনকার যে জীবনযাপন, সেখান থেকে কিন্তু আমরা আমাদের উদারতা প্রকাশ করছি। ঠিক তেমনি আমাদের রাষ্ট্রধর্ম এটা যেহেতু ছিল, এই ইস্যুগুলো, এই 4টা মূলনীতি ছিল, এটা আমাদের সংবিধানে ছিল, এটা থাকবে আশা করি। তারপরে এটা নির্ভর করবে সংসদের উপর। মানে এটি যেহেতু সেখানে থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই আপনি বলছেন, সেক্ষেত্রে স্পষ্ট করে একটু জানতে চাই আসলে কি চাইছেন সেখানে। আমি অবশ্যই চাই সবগুলোই থাকবে, অবশ্যই সবগুলো একটু উল্লেখ করেন। রাষ্ট্রধর্ম ইসলামও থাকবে, সেকুলারিজমও থাকবে, দুটোই থাকবে, সবই থাকবে, যেভাবে আগে ছিল, 4টা যেভাবে ছিল। ধন্যবাদ ডাক্তার।